হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভারতের ইতিহাস সম্পর্কে। ভারতের সম্পূর্ণ ইতিহাস জানব এই ভিডিওতে, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক ভারত পর্যন্ত। এই ভিডিওটা দেখলে তুমি ভারতের ইতিহাস একদম সহজভাবে বুঝে যাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের গল্পটা তোমাকে অবাক করে দিবে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। ভারতের ইতিহাস শুরু হয় প্রায় 5000 বছর আগে। সেই সময় ছিল হিন্দু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই সভ্যতা খুবই উন্নত ছিল। পাকা রাস্তা, ড্রেন সিস্টেম, বড় বড় শহর। বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, হিন্দু সভ্যতা কি? হিন্দু সভ্যতা হলো পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, যা ভারতে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে। এটা শুধু ধর্ম না, জীবনযাপন, সংস্কৃতি, দর্শন, আচার অনুষ্ঠান সব কিছুর সমন্বয়। হিন্দু সভ্যতার শুরু বৈদিক যুগে, প্রায় 1500 BC। এই সময়ে লেখা হয় ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বইগুলোকে একসাথে বলা হয় বেদ। হিন্দু ধর্মে অনেক দেবতা আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। এছাড়া কর্ম, পুনর্জন্ম, মগ্ন, এই ধারণাগুলো খুব গুরুত্বপূর্ণ। হিন্দু সভ্যতায় যোগা, মেডিটেশন, পূজা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ প্রকৃতিকে সম্মান করত, গাছ, নদী, পশু সব কিছুকে পবিত্র মনে করত। যোগা ও ধ্যান আজও সারা বিশ্বে জনপ্রিয়। সংস্কৃতি, দর্শন বিশ্বকে প্রভাবিত করেছে। হিন্দু সভ্যতা শুধু একটা ধর্ম না, এটা এক বিশাল সংস্কৃতি যা হাজার বছর ধরে টিকে আছে। এরপর ইতিহাসে আসে এক বড় পরিবর্তন। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর আসে এক মহান সম্রাট অশোক। কিন্তু এক যুদ্ধ তার জীবন বদলে দেয়, কলিঙ্গ যুদ্ধ। হাজার হাজার মানুষের মৃত্যু দেখে তিনি অহিংসকতা ছেড়ে দেন এবং গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম। এরপর আসে ভারতের স্বর্ণযুগ। ভাবতো বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত শুধু শক্তিশালী না, জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতিতে সারা বিশ্বের সামনে এগিয়ে ছিল। হ্যাঁ, এই সময়টাকেই বলা হয় ভারতের স্বর্ণযুগ, অর্থাৎ গুপ্তযুগ। গুপ্তযুগ শুরু হয় প্রায় 320 খ্রিস্টাব্দে। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, কিন্তু আসল শক্তিশালী শাসক ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম। তিনি একত্রিত করতেন উত্তর ভারতের বড় অংশ। তারপর আসেন এক ভয়ঙ্কর শক্তিশালী রাজা সমুদ্রগুপ্ত। তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন, কারণ তিনি একের পর এক যুদ্ধ জিতে পুরো ভারতবর্ষকে নিজের ক্ষমতা ছাড়িয়ে দেন। এরপর আসেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। তার সময়ে গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এই সময় ভারত শুধু শক্তিতে না, সংস্কৃতি আর জ্ঞানেও সেরা হয়ে ওঠে। এই সময় সাহিত্যেও বড় উন্নতি হয়। মহান কবি কালিদাস, তার লেখা নাটক আর কবিতা আজও বিখ্যাত। কিন্তু বন্ধুরা, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী না। বাইরের আক্রমণ, বিশেষ করে হুনদের আক্রমণে ধীরে ধীরে গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত পতন ঘটে। এরপর ভারতে শুরু হয় মুসলিম শাসন, দিল্লি সুলতানাত। নতুন সংস্কৃতি, ভাষা, স্থাপত্য সবকিছু আসে এই সময়। ভাবতো বন্ধুরা, একটা সময় যখন ভারতের রাজ্যতে বড় পরিবর্তন আসতে শুরু করলো, বিদেশ থেকে আসা শাসকরা ধীরে ধীরে দখল করে নিতে লাগলো ভারতের মাটি। এই সময়টাকেই বলা হয় দিল্লি সুলতানাতের যুগ। সময়টা 1206 খ্রিস্টাব্দ। একজন তুর্কি সেনাপতি কুতুবউদ্দিন আইবেক ভারতে প্রতিষ্ঠা করেন দিল্লি সুলতানাত। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরি,
এর সেনাপতি। ঘুরির মৃত্যুর পর আইবেক নিজেই শাসক হয়ে ওঠেন। দিল্লি সুলতানাত একটানা এক শাসকের হাতে ছিল না। এখানে শাসন করছে 5টি ভিন্ন রাজবংশ: মামলুক, খিলজি, তুঘলক, সাইদ, লোদি। প্রথম বংশ মামলুক, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শাসক ইলতুৎমিশ। তিনি দিল্লি সুলতানাতকে শক্তিশালী করেন। আর একজন গুরুত্বপূর্ণ শাসক রাজিয়া সুলতানা। তিনি ছিলেন ভারতের প্রথম নারী সুলতান। এরপর আসে খিলজি বংশ। সবচেয়ে শক্তিশালী শাসক আলাউদ্দিন খিলজি। তিনি কি করেছিলেন জানো? বাজার নিয়ন্ত্রণ করেন, সেনাবাহিনী শক্তিশালী করেন, মঙ্গলদের আক্রমণ ঠেকান। তিনি ছিলেন এক কঠোর কিন্তু দক্ষ শাসক। এরপর আসে তুঘলক বংশ। সবচেয়ে আলোচিত শাসক মুহাম্মদ বিন তুঘলক। তিনি অনেক নতুন পরিকল্পনা করেন। তিনি অনেক সিদ্ধান্ত ব্যর্থ হয়, যেমন রাজধানী বদলানো, নতুন মুদ্রা চালু করা। দিল্লি সুলতানাত শুধু যুদ্ধ নয়, এই সময়ে তৈরি হয় কুতুব মিনার, ইসলামিক স্থাপত্য ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। উর্দু ভাষারও শুরু হয় সেই সময়। কিন্তু বন্ধুরা, ধীরে ধীরে এই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ সমস্যা, দুর্বল শাসক। শেষ পর্যন্ত 1526 সালে ইব্রাহিম লোধি পরাজিত হন আর শুরু হয় নতুন যুগ, মোগল সাম্রাজ্য। ভাবো তো বন্ধুরা, একটা সাম্রাজ্য যেখানে রাজা মানেই শুধু শাসক না, বরং শিল্প, সংস্কৃতি আর শক্তির প্রতীক। সময়টা 1526 সাল। একজন যোদ্ধা মধ্য এশিয়া থেকে এসে ভারতের ইতিহাস বদলে দিলেন। তিনি হলেন বাবর। তিনি জয় করেন প্রথম পানিপথের যুদ্ধ এবং প্রতিষ্ঠা করেন মোগল সাম্রাজ্য। বাবরের পর শাসক হন হুমায়ুন, কিন্তু তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়। শেরশাহ সুরির কাছে হেরে তাকে দেশ ছাড়তে হয়। পরে আবার ফিরে সিংহাসন দখল করে। এরপর আসে মোগল সাম্রাজ্যের সবচেয়ে মহান সম্রাট আকবর। তিনি শুধু যুদ্ধ জিতেননি, মানুষের মনও জয় করেছিলেন। তিনি চালু করেন ধর্মীয় সহনশীলতা, নতুন প্রশাসনিক ব্যবস্থা, দ্বীন-ই-ইলাহি। তার আমলেই মোগল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আকবরের পর আসেন জাহাঙ্গীর। তিনি ছিলেন ন্যায় বিচারক। তিনি ছিলেন ন্যায় বিচারের জন্য বিখ্যাত। তার দরবারে যে কেউ বিচার চাইতে পারত। এরপর আসেন শাহজাহান। তিনি তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতির জন্য তৈরি করেন তাজমহল, যা আজও বিশ্বজুড়ে সবচেয়ে সুন্দর স্থাপত্যের একটি। এরপর আসেন ঔরঙ্গজেব। তিনি সাম্রাজ্যকে সবচেয়ে বড় করেন, কিন্তু তার কঠোর নীতি ধর্মীয় কড়কড়ি। ধীরে ধীরে বিদ্রোহ বাড়তে থাকে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল শাসক, অভ্যন্তরীণ সমস্যা এবং বিদেশি শক্তির আগমন। ধীরে ধীরে মোগল সাম্রাজ্য ভেঙে পড়ে। ভাবো তো বন্ধুরা, একটা দেশ এত বড়, এত সমৃদ্ধ, কিন্তু ধীরে ধীরে চলে গেল অন্যর হাতে। এই সময়টা ছিল 1600 সাল। একটি বাণিজ্যিক কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতে আসে ব্যবসা করার জন্য। তারা মশলা, কাপড়, সোনা সবকিছু কিনত। কিন্তু বন্ধুরা, তাদের আসল লক্ষ্য ছিল শাসন করা। 1757 সাল একটি যুদ্ধ, যা ভারতের ইতিহাস বদলে দেয়। এটাই হলো পলাশির যুদ্ধ। এখানে ব্রিটিশরা জয়ী হয় এবং ধীরে ধীরে ভারতের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এরপর শুরু হয় কোম্পানির শাসন। তারা কি করত জানো? কৃষকদের থেকে বেশি কর নিত, ভারতের সম্পদ লুট করত, নিজের দেশের উন্নতি করত। ভারত ধীরে ধীরে দরিদ্র হয়ে পড়তে থাকে। 1857 সালে ভারতীয় সৈন্যরা বিদ্রোহ করে। এটাই 1857 সালের সিপাহী বিদ্রোহ। এটি ছিল প্রথম বড় স্বাধীনতার লড়াই।
যদিও এই বিদ্রোহ সফল হয়নি, তবুও এটি মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। 1858 সালের পর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসন নেয়। এই সময়কে বলা হয় ব্রিটিশ রাজ বা ব্রিটিশ রাজত্ব। এই সময় ভারতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দুর্ভিক্ষ, দারিদ্র, শোষণ। ব্রিটিশরা নিজেদের লাভের জন্য ভারতকে ব্যবহার করত। ধীরে ধীরে ভারতীয়রা প্রতিবাদ শুরু করে। গড়ে ওঠে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপর শুরু হয় বড় আন্দোলন। এরপর আসেন মহাত্মা গান্ধী। তিনি শেখালেন অহিংসার মাধ্যমে লড়াই করতে। অসহযোগ আন্দোলন শুরু করে। পুরো দেশ এক হয়ে যায়। অবশেষে 1947 সাল ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু বন্ধুরা, এই স্বাধীনতার পেছনে ছিল অসংখ্য মানুষের ত্যাগ। এই ছিল ভারতের ইতিহাস, একটা দেশ, হাজার বছরের গল্প। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।